ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব ইন্ডিয়ান কনস্টিটিউশনের মৌলিক অধিকার সম্পর্কে। ঠিক আছে, মৌলিক অধিকার কি বা মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, মৌলিক অধিকার কত নম্বর ধারাতে বর্ণনা করা আছে এবং মৌলিক অধিকার কটি আছে, এগুলো সম্পর্কে আমরা আজকে পড়ব। এবং যে কটি মৌলিক অধিকার আছে সেগুলো কি কি সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, মৌলিক অধিকার কাকে বলে বড় দেখিনি। আমরা যে ভারতের নাগরিকের কিছু কর্তব্য দেশের প্রতি পালন করা উচিত। কি কি? কিছু নৈতিক কর্তব্য থাকে এবং কিছু সাংবিধানিক দায়িত্ব থাকে, যা প্রত্যেকটা নাগরিককে উচিত তার দেশের প্রতি মানে সাংবিধানিক দায়িত্ব পালন করা বা নৈতিক দায়িত্ব পালন করা। এটাই হচ্ছে মৌলিক কর্তব্য। ওকে, এই মৌলিক কর্তব্য নিয়ে যে আমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে সেগুলো সম্পর্কে আমরা জাস্ট একবার করে দেখে নিই, দেখবে মনে থেকে যাবে তোমাদের। আমরা আগেই বললাম যে মৌলিক কর্তব্য যে ধারণাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, পরীক্ষায় বারবার ধরে কোশ্চেন আছে। মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? রাশিয়া থেকে। এটা কিন্তু খেয়াল করবে, রাশিয়া থেকে কিন্তু ধারণাটা নেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো অনুচ্ছেদ কত না, অনুচ্ছেদ হচ্ছে 51 এবং পাঠ হচ্ছে 4 এতে বর্ণনা করা হয়েছে। দেখো 51 পর্যন্ত ছিল আমাদের কি ছিল না, ডিপিএসপি আমরা পড়েছি অলরেডি। ডিপিএসপি আমরা অলরেডি পড়েছি, 51 শেষ হয়ে যাচ্ছে। এটাই কিন্তু 51 এতে শুরু হচ্ছে কি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক অধিকার। ওকে, 1976 সালে শরণ সিং কমিটি গঠন হয় এই মৌলিক কর্তব্যের জন্য রিকমেন্ডেশন করেন। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু দেখো আগে ছিল না, এটা কিন্তু অ্যাড করা হয়েছে। বারবার ধরে বলছি, কার মানে কোন কমিটির দ্বারা না, শরণ সিং কমিটির দ্বারা কিন্তু রিকমেন্ড করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। এবং 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যোগ করা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে কার মানে কত সালে যোগ করা হয় না, 1976 সালে। কততম সংবিধান সংশোধন না, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু আমরা যোগ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ওকে, এরপর দেখো যখন কি হলো না, এই শরণ সিং কমিটি বললাম রিকমেন্ডেশন করেছিল। তো এই শরণ সিং কমিটি যখন রিকমেন্ডেশন করেছিল তখন কি করেছিল না, তারা 8টা ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে অবগত করেছিলেন, যে 8টা ফান্ডামেন্টাল ডিউটি তারা সাজেস্ট করেছিলেন যে এই 8টা হলেই কিন্তু হয়। কিন্তু 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে মোট কটা হয়েছিল না, মোট 10টি মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়। প্রথমে তাহলে কটা ছিল? 10টা ছিল। রিকমেন্ডেশন কটা হয়েছিল? 8টা করেছিল। কিন্তু 10টা মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে কিন্তু হয়। এরপর একটা 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে কি হয়েছিল না, নতুন যোগ করা হয়েছিল। এই নতুন যোগ করার ফলে কি হয়েছিল, টোটাল কটা হলো তাহলে? 11টা। তাহলে তোমাকে যদি কোশ্চেন পড়ে যে বর্তমানে কটি মৌলিক কর্তব্য আছে না, মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টা। টোটাল কটা আছে না, 11টা মৌলিক কর্তব্য আছে। এই মৌলিক কর্তব্যগুলো কি কি সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এখান থেকে কি কোশ্চেন পড়বে যে কোথা থেকে নেওয়া হয়েছে ধারণাটা, কত নম্বর আর্টিকেলে আছে, কোন কমিটি বললাম, কততম সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছিল, শেষেরটি কততম সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছে, এইগুলো কিন্তু পড়বে। দেখো 86তম মাধ্যমে যে 2002 সালে আমরা কম্পালসারি এডুকেশন যেটা পড়েছি ওটাই, ঠিক আছে। ওকে, এডুকেশন যেটা বুনিয়াদী শিক্ষা আমরা অলরেডি পড়ে এসেছি, সেইটাই কিন্তু ওই লাস্ট 11টা নম্বর কিন্তু যুক্ত হয়েছে। তাহলে দেখো কি কি দেওয়া আছে। তাহলে বলেছে এই যে 11টি মৌলিক কর্তব্য আছে, সেই 11টি মৌলিক কর্তব্যগুলি কি কি না, ভারতের প্রতিটি নাগরিকেরই কর্তব্য হলো কি কি। 1 নম্বর দিয়ে আছে দেখো, সংবিধান, অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান সেটাকে মেনে চলা। সংবিধানে যা বলা আছে সেটাকে অবশ্যই মেনে চলতে বাধ্য আমরা, ঠিক আছে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের সম্মান করা, এটা কিন্তু ফার্স্ট। সংবিধান মেনে চলা, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। ওকে, 2 নম্বর বলেছে স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শকে স্মরণ রাখা। দেখো যখন দেশ স্বাধীন হয়েছিল কিছু মহাপুরুষ, কিছু মহান আদর্শ ছিল। তো সেই আদর্শগুলো কি কি? ধরো যেমন বললাম, দেশপ্রেম একটা হচ্ছে আদর্শ। ওকে, ত্যাগ একটা হচ্ছে আদর্শ, সত্য একটা আদর্শ, অহিংসা একটা আদর্শ, ঐক্য একটা আদর্শ, ভ্রাতৃত্ববোধ আদর্শ। এই যে ধরো অন্যায়ের প্রতি রুখে দাঁড়ানো, এগুলো একটা হচ্ছে আদর্শ। আমাদের যে সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী এরা মেনে চলেছিলেন, সেগুলো কি করে নিজের মধ্যে এগুলো হৃদয়ে ধারণ করতে হবে এবং এগুলোকে অনুসরণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় কি বলেছে দেখো, বলছে দেশের সার্বভৌমত্ব, ঐক্যতা এবং অখণ্ডতা কিন্তু রক্ষা করা হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক আছে।
প্রোটেক্ট করা। ওকে, তারপরে বলছে দেশ রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় সেবা করা, অর্থাৎ দেশের জন্য নিজেকে উৎসর্গ করা। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের একটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে, দেশ রক্ষা করা এবং জাতীয় কাজে নিজেকে উৎসর্গ করে দেওয়া। ঠিক আছে, পরে বলতে যে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখা, তাই তো? এটার মানে কি না হচ্ছে সকলের মধ্যে শান্তি আনতে হবে এবং ঐক্যের অনুভূতি করাতে হবে। যে যেমন ধর্ম, ধরো ভাষা বা আঞ্চলিক বা জাতিগত যে বিশেষ, ঠিক আছে, বিভেদগুলোকে কি করতে হবে, সব মিটিয়ে দিতে হবে এবং ভ্রাতৃত্ব সম্পর্ক কিন্তু স্থাপন করা হচ্ছে আমাদের কাজ। ওকে, তারপর বলছে নারীর মর্যাদা রক্ষা করা, এটাও কিন্তু আমাদের, ঠিক আছে, নারীর প্রতি অবমাননার কাজকর্ম সেগুলো ত্যাগ করা এবং নারীর প্রতি সম্মান দেখানো। দেশের ঐতিহ্য এবং সাংস্কৃতিক সংরক্ষণ করা, ঠিক আছে, অর্থাৎ দেশ এবং দেশের যে বিভিন্ন সাংস্কৃতিক সম্মিলনী ঐতিহ্যর মূল্য দিতে হবে এবং তাদের কি করতে হবে, রক্ষা করতে হবে, এটাও কিন্তু একটা কাজ। পরিবেশ, বন্য এবং বন এবং বন্য প্রাণীদের রক্ষা করা, আমরা পড়ে এসেছি অলরেডি। ঠিক আছে, প্রাকৃতিক বিশেষ করে ধরো যেমন হচ্ছে বনভূমি, ঠিক আছে, হ্রদ, নদী, ঠিক আছে, বন্য প্রাণী রক্ষা করা এবং এগুলোকে কি করে রাখা যায়, ঠিক আছে, সেগুলোর প্রতি সব জীবন্ত প্রাণীর প্রতি একটা কি হবে, সহনশীল মনোভাব রাখা। ওকে, বৈজ্ঞানিক মনোভাব এবং মানবতাবাদ গড়ে তোলা, বৈজ্ঞানিক মনোভাব এবং মানবতাবাদ গড়ে তোলা। এরপরে দেখো বলছে সরকারি সম্পত্তি রক্ষা, হিংসা পরিত্যাগ করা। ঠিক আছে, সরকারি সম্পত্তি বলতে এখানে জনসাধারণের সম্পত্তি রক্ষা করা, সহিস হিংসা পরিত্যাগ করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান কারণ। ঠিক আছে, এরপর দেখো বলছে 6 থেকে 14 বছর বয়সী সন্তানের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, এটা হচ্ছে অভিভাবকের কর্তব্য, যেটা আমরা বললাম যে যে বুনিয়াদী শিক্ষা ছিল সেই বুনিয়াদী শিক্ষা দেওয়া। ঠিক আছে, 6 থেকে 14 বছর পর্যন্ত শিক্ষা মেন। ঠিক আছে, শিক্ষা ছাড়া দেশ চলবে না। ঠিক আছে, শিক্ষা দরকার। ঠিক আছে, মানুষকে বাঁচার জন্য শিক্ষা অবশ্যই দরকার। তা এই যে কয়েকটা জিনিস আমরা বললাম, 11টা টোটাল, এই 11টা হচ্ছে মৌলিক কর্তব্য আমাদেরকে মেনে কিন্তু চলা উচিত। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক কর্তব্য। তোমাকে এখানে কিরকম কোশ্চেন দেবে, তুমি এগুলো জাস্ট পড়ে রাখবে, তোমাকে বলবে যে নিম্নের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে তোমার যদি জানা থাকে যে কোনটা মৌলিক কর্তব্য, তাহলে তুমি অনায়াসে বলে দেবে যে কোনটা মৌলিক কর্তব্য নয় তোমার। ক্লিয়ার, বোঝা গেছে? তো এই ছিল ক্লাস, এটার বাইরে আর কিছু নেই মৌলিক কর্তব্য সম্পর্কে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, যেটা টপিকটা থাকবে সেই টপিক সম্পর্কে আলোচনা করব। তো এই পর্যন্ত তোমাদের অনেকগুলোই ক্লাস কিন্তু হলো। এই ক্লাসগুলো মন দিয়ে যদি করো তো দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো।